আপনি থামেন তো, আল্লাহর রাস্তায় থামেন, কথাটা বন্ধ করেন, গাড়িটা চালায়। আপনি চুপ করেন, আমি গাড়ি চালাইতেছি, গাড়িটা চালাইতে দেন। আমি গাড়ি চালাইতে দিচ্ছি, দয়া করে গাড়িটা চালাইতে দেন, আর কোনো কথা বলবেন না। আপনি কথা কম বলেন, চুপ করে থাকেন। মেলাক্ষণ যে ব্যবহার করছেন এতক্ষণে আমি করি না। আমি খুবই ধৈর্য ধরছি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে 13 রোজা, তো আজকেও আমি বের হয়ে গেলাম প্রতিদিনের মতো। 12:36 বাজে এখন সময়। তাহলে চলেন গ্যাস নিয়ে বের হয়ে যাই ইনকাম করার উদ্দেশ্যে। কোথায় ট্রিপ পাই, প্রথম ট্রিপ আল্লাহ লিখে রেখেছে কপালে, সেটাই কিন্তু দেখার বিষয়। তাইলে এই ভিডিওটা শুরু করছি এখান থেকেই। তো একটা ট্রিপ পাইছি, সে যাবে আফতাবনগর পাসপোর্ট অফিস। তো সে আসছে সিকেডি হসপিটালে, যেটা শ্যামলীতে। তো তাকে এখন রিসিভ করে আফতাবনগরে নিয়ে যাব, কারণ এখন 12:30 1টার মতো বাজে। এখন তেমন একটা জ্যাম পাবো না রাস্তায়, দেখা যাক ইনশাল্লাহ। এই তো যাত্রীদের নামাই দিলাম মাত্র আফতাবনগরে। এখন আবার যাচ্ছি পান্থপথ বিআরবি হসপিটালের সামনে। আসতে প্রায় লাগছে 58 মিনিট সময় ধরে। এখানে আইসা 324-25 টাকার মতো ভাড়া পেয়েছি। ওকে, এখন যাত্রীর কাছে আসছি, যাত্রী দাঁড়াই আছে। এই তো আলহামদুলিল্লাহ সে আসছে বিআরবি হসপিটালে। ভাড়া দিছে আমাকে 326 টাকা। আসতে সময় লাগছে কত মিনিট জানেন? সেটা আপনাদেরকে আমি বলবোই, কারণ আসতে লাগছে 1 ঘন্টা 11 মিনিট। 326 টাকার ভাড়া, এটা বলার কারণ আছে। 1 ঘন্টা 11 মিনিট যখন ইসি সাইরা আমি 4 জন মানুষ নিয়ে আসি, তখন আমার ছিল 4 দাগ গ্যাস, আর এখন আছে 2 দাগ। বোঝা গেছে? ক্লিয়ার? এখানে আর মনে হয় না বোঝার মতো কিছু নাই। তো গ্যাস আবার ভরা লাগবে। 2 ট্রিপ মারছি, কেবল আমার ইনকাম হয়েছে 657 টাকা। গ্যাস নিছিলাম 400 টাকার মতো, এখন আবার গ্যাস নেওয়া লাগবে। মানে গ্যাস নেব আর চালাবো, ইনকাম পকেটে রাখা যাবে না। এই হলো বর্তমান অবস্থা। মনে রাখতে হবে, শুধু ভিডিও দেখলে হবে না, পরিস্থিতিগুলো সুন্দরভাবে মাথায় রাখতে হবে। যাই হোক, এখন আরেকটা ট্রিপ পেয়েছি পাঠাওতে। সে যাবে মোহাম্মদপুর হাউজিং, ভাড়া আসছে 250 টাকা। দেখি তাকে নিয়ে এখান থেকে বের হই, কারণ প্রচুর পরিমাণে পান্থপথে জ্যাম। এখন নামাই দিলাম, ওই যে একটা ট্রিপ পেয়েছিলাম তাকে নামাই দিলাম মোহাম্মদপুর হাউজিং। তো এখানে ভাড়া আসছে 217 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো একটা অ্যামাউন্টে ইনকাম করতে দিছে। তো 217 টাকা ভাড়া আসছে। এই যে প্রায় আধা ঘন্টার উপরে গেছে সময়, 45 মিনিটের মতো লাগছে আর কি। 200 টাকা দিয়ে গেছে, আর এই হলো 20 টাকা দিল মাত্র। ঠিক আছে, 3 টাকা বেশি হয়ে দিছে আলহামদুলিল্লাহ। এই হলো বর্তমান পাঠাও উবারের ভাড়ার অবস্থা। আলহামদুলিল্লাহ সারাদিন চালাইলে ধরেন 5-6 হাজার টাকা মিনিমাম ইনকাম করা সম্ভব। তো এই ক্ষেত্রে সারাদিন চালানো একটু কঠিন হয়ে যায়। আপনাকে বললাম তাড়াতাড়ি করতে, আমি ফাজিলের মতো কথা বলছি? আমি বলছি ভাই একটু তাড়াতাড়ি করেন, এখানে সামনে গাড়ি আছে, পিছনে গাড়ি আছে। আমি দেরি করছিলাম নাকি? আপনি আমাকে বলছেন ফাজিলের মতো কথা বলছেন। কারণ আছে, আপনার বয়সে ছোট, আপনি তাড়াহুড়ো করা এইভাবে বলবেন? আপনাকে আমি বলতে পারি না একটু তাড়াতাড়ি করেন? রাস্তার ঘাটের মধ্যে একজনে গালি দিলে আমাকে দেবে, আপনাকে শালা কয়ে গালি দেবে না, গালি দেবে আমাকে শালা কয়ে। আপনি কেন বললেন ফাজিলের মতো? আমি কি ফাজিলের মতো কথা বলছি? বলছি ভাইয়া আপনি তাড়াতাড়ি একটু করেন। বহুবার আমি গেছি, আপনার মতো এত বাঁচার লোক আমি আপনাদের মতো এরকম লোক নিয়ে টানাটানি করি না। আসছেন টানাটানি করেন না, তামসার আলাপ দিতে আসছে ফাজিলের মতো আপনি একটু ভাই একটু তাড়াতাড়ি করেন, এটা বলা ফাজিলের মতো? এটা ফাজিল হয়ে গেছি আমি। আমি তাড়াহুড়া করবো না কেন? আমার বিমান ধরতে হবে, আমার তাড়াতাড়ি করা লাগবে না? আপনি তাড়াতাড়ি, তাহলে আমাকে কেন বললেন ফাজিলের মতো? তাহলে তো আপনারও তাড়াহুড়া আছে। আমিও তো আপনাকে বললাম যে ভাই একটু তাড়াহুড়ো করেন, সামনে গাড়ি দাঁড়ায় আছে, পিছনে জ্যাম লেগে আছে। বলেন না এই কথাটা, আপনি কথাটা যেভাবে বলছেন কি কথা বলবে? আপনি সাদে বসে দেখবেন আমি আসছি কিনা। ভাই আপনার পিছনে আসেন, আপনি সামনে যান, আমি তো লোকেশনে এসে দাঁড়াই থাকবো, আপনি রাস্তায় দাঁড়াই থাকবেন। রাস্তায় দাঁড়ায় থাকবো না, ওই আলাপ দিয়ে না, রাস্তায় দাঁড়ায় থাকবো। রাস্তায় আপনি ঘুমাই আমার সাথে আলাপ করবেন? সময় আমি দেখি যে কোথা দিয়ে গাড়ি আসতেছে, গাড়ি অনেক সময় সেটা দেখা যায়, আপনি ঘুমাইও দেখতে পারবেন না। ওসব কিসের ঘুমাই দেখবো? তাইলে কি করবেন? আপনি রাস্তায় থাকবেন না? না রাস্তায় থাকবেন আপনি। যদি তাহলে কোথায় থাকবেন?
আমি রাস্তায় না থাকলে আমি দাঁড়ায় দাঁড়িয়ে দেখবো যে আপনি কোন দিক দিয়ে আসতেছেন। আমার তো দেখা লাগবে যে আপনি ঠিক রাস্তায় আছেন কিনা। এই 3 নম্বর রোড চিনতে যায়, কেউ ও দিক যায়, এই দিক যায়, এই দিক থেকে আসে 3-4। ভালো 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 থাক, এখন থাক, আপনাকে আপনি নিয়ে চালান। পৌঁছে দিই, বসে থাকেন। কথা বাড়ালেই কথা বাড়ে, কথা আপনি বাড়াচ্ছেন, আমি কথা বাড়াই না। আপনার চেয়ে বয়স আমার কম না। আপনার বয়স কম বেশি হইতে পারে, কিন্তু আপনি আমার থেকে বেশি বুঝেন বলে মনে হচ্ছে না। আবার কথা একটা বললে কি কথা আপনি চুপ করতে না, পারেন? আমরা জানি, আমরা বুঝি, আমরা বুঝি, আপনি যা বোঝেন তার থেকে বেশিও বুঝি। এর জন্য আপনি যেটা বলছেন আপনার কোনো কথাই হয় না। বয়সের কম হিসাবে আপনি অতিরিক্ত কথা। হ্যাঁ, আমার বয়স কম না, আমার চুলদারি পাইকে গেছে এমনিতে এমনিতে না। আদব কায়দা বয়স কম, সমস্যা আছে। আমার বয়স কম। আদব কথা বলতেছেন আপনি, থামেন তো, আল্লাহর রাস্তায় থামেন, কথাটা বন্ধ করেন, গাড়িটা চালায়। আপনি চুপ করেন, আমি গাড়ি চালাইতেছি, গাড়িটা চালাইতে দেন। আমি গাড়ি চালাইতে দিচ্ছি। দয়া করে গাড়িটা চালাইতে দেন, আর কোনো কথা বলবেন না। আপনি কথা কম বলেন, চুপ করে থাকেন। মেলাক্ষণ যে ব্যবহার করছেন এতক্ষণে আমি করি না। আমি খুবই ধৈর্য ধরছি। বিরাট ধৈর্য, আপনি মানে বিরাট উপকার করছেন আপনি। আচ্ছা, তখন থেকে বকেই যাচ্ছে। দয়া করে চুপ থাকেন। এটা আমি তো চুপ তো হলাম, তারপর আবার আরেকটা কথা বললেন কেন? আচ্ছা, চুপ থাকেন। হ্যাঁ, চুপ থাকেন, চুপ বললাম তো, থাকেন। আমি তো চুপই থাকলো, তারপর আপনি আমার উপর দিয়ে- আচ্ছা, আমিও চুপ থাকি, আপনিও চুপ থাকেন, আমিও চুপ থাকি, কথা না বলি আমরা। তো অধিক কথা বলা অভ্যাস হয়ে গেছে। তো এখন আমরা বের হচ্ছি, বের হয়ে এখন আবার দেখি কোথায় ট্রিপ পাওয়া যায়। এখন হচ্ছে ইফতারের টাইম, এখন ট্রিপ পাওয়াটা খুবই মুশকিলের ব্যাপার। দেখা যাক ইনশাল্লাহ তারপরেও। যাই হোক, লোকটাকে বললাম যে ভাই একটু তাড়াতাড়ি করেন, সামনে গাড়ি দাঁড়ায় আছে, পিছনে সিরিয়াল লাগিয়ে গেছে গাড়ির। তো সে আমাকে হঠাৎ ওইটা বললো কি, বেয়াদবের মতো কথা বলেন, আমি কি দাঁড়াই আছি? ঠিক আছে, এই আমার একটু মেজাজটা খারাপ হয়ে গেল যে আসলে বেয়াদবের মতো বেয়াদব কেন বলা লাগবে এখানে, যে হ্যাঁ ভাই তাড়াতাড়ি করতেছে, এটা ভদ্র আছে না? আর একটা কাহিনী করছে এর আগে, আমি লোকেশনে আসছি, সে ফোন দিয়ে বলে ভাই আপনি সামনে আগাই গেছেন। কই আপনি কোথায়? সে বলল ভাই আমি উপর থেকে দেখতেছি ছাদে বসে। হইলো, আমি লোকেশনে এসে দাঁড়াইছি, সে ছাদে বসে দেখতেছে আমাকে, আমি আরো পিছনে আসব। আর এমন চিপা রাস্তা যেখানে একটা গাড়ি দাঁড়ানো তো দূরের কথা, দুইটা গাড়ি পাস করতে সমস্যা হয়। তো তারপরে আমি আর মেজাজটা আমার ঠিক রাখতে পারি না, আমার মেজাজটা হারাই ফেলাইছি। তারপরে আমি একটু তার সাথে কথাবার্তা কাটাকাটি হয়েছে, যেটা আপনারা শুনলেন বা দেখলেন। তো এরকম আসলে হয় মাঝে মধ্যে, ঠিক আছে, কিন্তু সবগুলো তো প্রকাশ করা যায় না বা কেউই করে না। তো আমি আজকে একটু প্রকাশ করলাম আপনাদেরকে যে বিষয়গুলো এরকম, আসলে সহজভাবে কেউই নিতে চাচ্ছে না। ও আরেকটা জিনিস দেখাইতে ভুলে গেছি, দেখেন আরেকটা জিনিস, এই যে দেখেন এইটা গাড়ির মধ্যে রাইখে গেছে, এটা হচ্ছে ইফতার, এটার মধ্যে হচ্ছে বিরিয়ানি, এটাও গাড়ির মধ্যে রাইখে গেছে। কি কি আমি একটু আপনাদেরকে দেখাইলে বুঝতে পারবেন। আমিও যদি দেখছি বিরিয়ানি, এটা কাহিনী আছে, ডিম, তারপরে এটা হচ্ছে পোলাও, আর মনে হয় একটা চিকেন আছে ভিতরে বা বিফ থাকতে পারে, জানি না। তবে আর একটা পানিও কিন্তু এটার সাথে দিয়ে দিছে, মানে ইফতার প্যাকেজ। এখন ব্যাপার হয়েছে, এই লোকটার আগে যে ম্যাডামটা আসছে, যাকে আমি নামাই দিছি, 217 টাকা ভাড়া আসছিল, তাকে আমি ফোন দিছি যে ম্যাডাম, আপু আমি ওই যে পাঠাও থেকে বলছিলাম, আপনি আপু গাড়িতে মেবি একটা খাবার রেখে গেছেন, আমি কাছে নাই, কাছে থাকলে দেখলে নিয়ে আসতাম, কিন্তু আমি এয়ারপোর্টের দিকে যাচ্ছি আর কি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। এই যে দেখলেনই তো, আপনাদেরকে ভিডিও করছি যে ম্যাডাম আপনি একটা রেখে গেছেন। পরে সে বললো যে আমি তো ভুলে রেখে গেছি, আপনি এটি ইফতারের সময় খাইয়ে নিয়েন। হ্যাঁ, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। বললাম ঠিক আছে, ওকে। তো এই মাঝে মধ্যে এটা আর কি হয়, মাঝে মধ্যেই রাইখা যায় জিনিসগুলা, মাঝে মধ্যে খুব খারাপ লাগে, ওইটা আবার ফেরত দেওয়া লাগে, আবার মাঝে মধ্যে কিছু নিজে রাইখা দিতে হয়। মানে আমার গাড়িতে এত জিনিসপত্র কেন ফালাই রাইখা যাওয়া লাগবে বাবা, আমি এটা বুঝি না। যাই হোক, এখন এয়ারপোর্টের ভিতরে আছি, যদি একটা ট্রিপ পাই ইনশাল্লাহ ওই ট্রিপটা মারবো, তারপরে ইফতারি করব। ট্রিপ পাইতেছি না, পুরো 45 মিনিট এক জায়গায় বসা,
এখন ভাবছি এয়ারপোর্টের টার্মিনাল 1 এর ভিতর দিয়ে ঘুরে বের হব। বের হয়ে যদি পাইলে পাইলাম, আর না বের হইলে পাইলে উত্তরে গিয়ে বসবো। এই যে একটা কল আসছে, সে যাবে টঙ্গী পৌরসভা গাজীপুর সদর। ট্রিপ একটা পাইছি, সে যাবে 5 নম্বর সেক্টর, ভাড়া আসছে 175 টাকা, আর সে আছে বিমানবন্দর 8 নাম্বার গেটে। তো দূরত্ব হচ্ছে 3 কিলোমিটার। এটা ট্রিপটা আসছে পাঠাওতে। তো আলহামদুলিল্লাহ, চলেন যাই, তাদেরকে নিয়ে 5 নাম্বার সেক্টরে নামাই দিই। মেবি একজন যাবে। তো এই তো নামাই দিলাম, এবং তার 41 টাকা মতো ছিল ডিসকাউন্ট, আর আমি ভাড়া কালেক্ট করছি 146 টাকা। ঠিক আছে, যাক আল্লাহ ভরসা। ছোট একটা ট্রিপ মারলাম। এখন উত্তরাতে আসছি, কোনো প্যারা নাই। এখন একটা জায়গাতে দাঁড়াইয়া ইফতার করতে হবে, এটা হলো মেইন প্ল্যান। যে কোনো একটা দোকানের কাছে, কারণ আমার কাছে বেশ পর্যাপ্ত পরিমাণ ইফতার আছে। তো দেখা যাক ইনশাল্লাহ। যাই হোক, ইফতারের পরে প্রায় 1.5 ঘন্টা বসে থেকে একটা ট্রিপ পাইছি। সে যাবে 14 নাম্বার থেকে 4 নাম্বার সেক্টরে, ভাড়া আসছে 200 সামথিং। এখন আমি আসছি ঢাকা স্পেশালিস্ট হসপিটালের এখানে যাত্রী নিয়ে, তারপরে 4 নাম্বার সেক্টরের দিকে যাবো ইনশাল্লাহ। এই পুরো রোজার ভিতরে উবারে এই একটা ট্রিপ মারলাম, যেটা আমার কাছে মনে হয়েছে পারফেক্ট। 3.5 কিলোমিটার 16 মিনিট লাগছে এই ট্রিপটা কমপ্লিট করতে। আমাকে ভাড়া দিছে 261 টাকা। তো এই ডিস্টেন্স, এই সময় এবং এই ভাড়াটা মনে হচ্ছে একদম পারফেক্ট। তো এইরকম দিলে আসলে কোনো কমপ্লেন থাকার কথা না। তো এখন এই যে মোটামুটি 1-1.5 ঘন্টা বসে গ্যাস নিলাম 350 টাকার মাত্র। তো এখন আছে এয়ারপোর্টে, রেল স্টেশনের পাশে। তো যদি একটা ট্রিপ মিলে যায় কপালে, তাইলে হয়তো বা ট্রিপটা মারবো, আর নয়তো বা খালি যেতে হবে বাসা পর্যন্ত। এই এত কষ্ট করা গ্যাস নেওয়ার পরেও খালি চালিয়ে যাওয়াটা খুবই কষ্ট মনে হবে যদি ট্রিপ না পাই। তারপরে দেখা যাক, আল্লাহর উপরে ভরসা আছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি ট্রিপ মিলাইয়ে দেয়, তাহলে ট্রিপ হইতে আর কতক্ষণ। তো দেখা যাক, ওয়েট করতে থাকি, বসে থাকি ট্রিপের আশায়। তো এতক্ষণ বসে ছিলাম প্রায় 2 ঘন্টা যাবত। তবে আমার সাথে একটা ভাই আছে, এই ভাইয়ের সাথে গতকালকে একটা কাহিনী ঘটে গেছে। পাঠাও ওভার যারা চালান তারা অবশ্যই একটু সাবধান থাকবেন। আর এই কাহিনীটা মূলত আপনাদের উদ্দেশ্যেই শেয়ার করতেছি। ভাই আসলে শেয়ার করবে যে কি কাহিনী হয়েছিল তার সাথে, বিষয়টা আসলে খুবই গুরুতর। তো ভাই, আপনার সাথে যে কাহিনীটা হয়েছিল যাত্রীর সাথে কালকে, কি সেটা একটু শেয়ার করেন তো। কালকে আমি বলেন প্রথমে তো কাহিনীটা আমার বাসা কি? হলো মিরপুর শেরাপাড়া। তো আমি হ্যাঁ। প্রথমে একটা ট্রিপ নিয়ে যাই আপনার ইয়েতে টিএসসির মোড়ে। হ্যাঁ। তো পাঠাবে যাই ওই কলটা। পরে আমি ওইখানে বসে থাকি 1 ঘন্টা, পরে কল নাই। পরে 1 ঘন্টা পরে একটা কল আসছিল উবারে। তো পরে আমি কল দিলাম যাত্রীকে যে ভাই কই আছেন। তো উনি বলতেছে যে আমি শাহবাগের মোড়ে আছি। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আপনি এখানে থাকেন, আমি আসতেছি। পরে ওনাকে ওইখানে দাঁড়াইছিল, পরে আমি ওইখান থেকে ওনাকে পিক করলাম। পিক করে ওনাদের লোকেশন দেখলাম যে আমি ওনারা যাবে টেকনিক্যাল। তো টেকনিক্যাল যাওয়ার পরে যখন টেকনিক্যাল চলে এসছে, আমি রাইড শেষ দিব। তা বলতেছে ভাই আপনি কি সাভার যাবেন? আমি বললাম হ্যাঁ যাবো। তো আপনারা অ্যাড লোকেশন করেন। পরে সাভার নিয়ে গেলাম। ওনারা ছিল 2 জন স্টুডেন্ট, ছেলে বয়সে করে, বয়স হবে আনুমানিক 25 এরকম। তো পরে একজন নামলো সাভারে। নামার পরে উনি বলতেছে ভাই এখন আপনি কোন দিকে যাবেন? তা আমি বললাম যে এখন আমি, আমার বাসা হলো মিরপুর, আমি ওই দিকেই যাবো, ট্রিপ যেদিকে পাই সেই দিকে আর কি, আমাদের কাজ এইটাই। তো পরে উনি বলতেছে আমি তো মিরপুর 13 তো যাবে, আপনি যাবেন? আমি বললাম হ্যাঁ যাবো। তো পরে বলতেছে আমি অ্যাড লোকেশন করলাম। আমি করেন। পরে আমি মিরপুর 13তে ওনাকে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে উনি আমাকে মিরপুর 13তে নিয়ে যাওয়ার পরে উনি আমাকে বলতেছে যে ভাইয়া আপনি এই আমার কাছে তো টাকা নাই, আমার আব্বু সামনে মসজিদে নামাজ পড়তেছে, তো আমি আপনাকে আমার আব্বুর থেকে টাকাটা নিয়ে দিচ্ছি। তো আমি বললাম যে ঠিক আছে, আমি তো আর বুঝি না যে উনি বাটপার। তো পরে ওনার জন্য আমি গাড়ি সাইড করলাম, উনি মসজিদের একটু সামনে যেয়ে সাইড করলাম। পরে গাড়িটা তো রাস্তার উপরে আর দাঁড় করা যাবে না, কারণ মানুষের চলাচল কষ্ট হয়ে যায়। তো পরে আমি গাড়িটা সাইড করে যাইতে যাইতে দেখতেছি যে উনি মসজিদের ভিতরে ঢুকে গেছে। তো আমি মসজিদের সামনে যেয়ে দাঁড়াই থাকলাম অনেকক্ষণ, প্রায় 10 মিনিট হবে। তো পরে ওনাকে কল দিই, কল রিসিভ করে না। পরে 5 মিনিট পরে, মানে প্রায় 15 মিনিট পরে, টোটাল 15 মিনিট পরে উনি কলটা রিসিভ করে বলতেছে ভাই আপনার এখানে কি আপনার 5-6-এ পরে এরকম একটা ছেলে গেছে, টাকা নিয়ে দেখেন তো। তাই আমি বললাম যে না, এরকম তো কেউ আসেনি। তারপরে বলতেছে আর থাকেন, আসবে।
পরে আমি আরও 10 মিনিট ওয়েট করি, টোটাল হলো 25 মিনিট। তো 25 মিনিট ওয়েট করার পরে ওনাকে আবার ফোন দিই, উনি ফোন ধরে না। তারপরে আমি দেখতেছি যে ওই মসজিদটার পিছন দিয়ে আমি একটা রাউন্ড দিতে যাবো, মানে খুঁজবো যে উনি তার নিয়ত মানে টাকাটা দেবে না। হ্যাঁ দেবে না। তো পরে আমি মসজিদের পিছন দিয়ে যেতে গেতে ওই পাশে আরও একটা গেট আছে, যে ওই দিক দিয়েও মুসল্লিরা বের হইতে পারে। তো আমার টার্গেট যতটুকু যে উনি ওই দিক দিয়ে বের হয়ে চলে গেছে। তো আমার ভাই সেদিনের সারাদিনের আর্নিংটা, উবারের মানে পুরো আর্নিংটা গেছে, প্লাস নেগেটিভ ব্যালেন্স যেটা ছিল ওইটাও আমার গেছে, জ্বালানি তো গেছে, আমার পরিশ্রম তো বাদই। তো সেই দিনের আমি টার্গেট ছিল যে আমি রোজাছি, তো ইফতার নিয়ে যাবো বাসায়, এই টার্গেটে ছিলাম। তো সেই দিনটা খুব বাজে গেছে। মোট কত টাকা? 900 টাকা। 920 টাকা। 920 টাকা। 920 টাকা। তো পরে আমার খুবই খারাপ লাগে। পরে আমি এটা নিয়ে খারাপ লাগার কথাই আমার মালিককে জানাইলাম। পরে উনি বলতেছে কি করবা আর, তুমি তো আর জানো না, ওনার গায়ে তো লেখা নেই যে ওই বাটপার। আচ্ছা কি করবা, বাদ দাও, ও তো যেহেতু বাটপারি করছে, ওকে আর এখানে পাবা না, শুধু সময় নষ্ট করিও না। পরে আমি চলে গেলাম, পরে পাঠায় আর উবারে কমপ্লেন করলাম। তো ওরা আর কি বলছে যে আলটিমেটলি কোনো টাকা পয়সা দেয়নি, কিন্তু ওরা বলছে যে আমরা এটা কমপ্লেন করে দিচ্ছি, আমরা এটা বিষয়টা দেখব, মানে টাকা দিবে যে এরকম কোনো আশ্বাস দিল না। তবে এটা আর হয় না আসলে। তবে হয় না। তবে আমি লাস্ট একটা কথাই সবাইকে বলবো যে ভাই, যারা পাঠা উবার রাইড শেয়ারিং করেন, অনেকেই আছে যে উবারটাকে মানে ভালো মনে করে। আপনারা ভাই যদি পাঠাও চালান, অবশ্যই বুঝবেন যে পাঠাওয়ের আসলে কোন দিকটা ভালো আর কোন দিকটা খারাপ। তখন আপনি দুইটার ভিতরে বুঝতে পারবেন যে দেশি অ্যাপ হিসেবে পাঠাও মোটামুটি বেটার। আমি মনে করি অনেকে পাঠাওটাকে বুঝতে চায় না। আসলে আপনারা যদি পাঠাওটা বুঝেন, তারপরে আমি মনে করি যে আপনারা আর অন্য কোনো অ্যাপস ইউজ করতে চাবেন না, অথবা মনে করবেন যে এইটাই সবথেকে বেটার অপশন। তো এটাই ধরেন সব লাইনেই খারাপ ভালো মন্দ আছে। তো তার সাথে যে এক্সপিরিয়েন্সটা হয়েছে এটা আসলে খুব দুঃখজনক। তো এগুলো হয়ে থাকে এরকম পাঠা উবার লাইনে। তবে হ্যাঁ, যারা চালাতে চাচ্ছেন কিংবা চালাবেন পাঠা উবার, অবশ্যই আপনারা যাত্রীকে টাকা দিয়ে তারপরে গাড়ি থেকে নামতে বাধ্য করবেন। কারণ যদি সে বলে আমি বাসায় যাচ্ছি, বাসায় গিয়ে টাকাটা পাঠাই দেবো, কিংবা বাসা থেকে আমি ভাঙতি আনতেছি, তো এরকম হলে তার সাথে একটু তার দিকে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন ভালোভাবে, নতুবা টাকাটা মেরে দেবে। আছে খারাপ ভালো মন্দ সব জায়গাতেই আছে। আর যেহেতু এইটা আপনার একটা আর্নিং সোর্স, ওই হিসাবে আপনার একটু সতর্ক থাকাটা খুবই জরুরি। তো এইটাই। আর ভাইও একজন পাঠা উবার রাইডার, ভাইও চালাইতেছে, আমিও চালাইতেছি। কথাটা শুনে আমার খুব খারাপ লাগলো, বিদায় আপনাদের সাথে শেয়ার করলাম বিষয়টা তো শেয়ার করলাম। তবে এখন আমার বিষয়টা একটু শেয়ার করি। এখন রাত্র বাজে 11:56, এখন পর্যন্ত আর কোনো ট্রিপ পাইনি। তো যেহেতু আর ট্রিপ পাইনি, তাই চিন্তা করলাম আর বসে না থেকে এখন বাসার দিকে রওনা দিয়ে চলে যাই, কারণ আগামীকালকেও তো বের হতে হবে। তো আজকে সারাদিনের ইনকাম মূলত 1700 টাকা। আর 1700 টাকার ভিতরে কিন্তু আবার আমি গ্যাস ভরেছি কিছুক্ষণ আগে 350 টাকার। তো বর্তমানের পরিস্থিতি অনুযায়ী এইটা হচ্ছে এখনকার ইনকাম। তো এই ভিডিওটা আসলে আর বাড়াতে চাচ্ছি না, কারণ অনেক রাত্র হয়ে গেছে। এখন বাসার দিকে যাচ্ছি, বাসার দিকে যেয়ে খাওয়া দাওয়া করে ঘুমাইতে হবে। তো আপনারা যারা এরকম ভিডিও দেখে থাকেন আমার, তারা অবশ্যই জানি আমাকে ভালোবাসেন বিধায়, কিংবা এরকম ভিডিও পছন্দ করেন বিধায় কিন্তু এই সমস্ত ভিডিও দেখে থাকেন। তাই আপনাদেরকে বলবো, ভিডিওতে একটা লাইক দিলে আমি আরও এরকম ভিডিও বানাতে উৎসাহিত হই বা উৎসাহ পাই। তো আর আপনাদের মতামত, মানে এই সম্পর্কে আপনাদের ভিডিওর ভিতরে যে এক্সপিরিয়েন্সগুলো বলছি, এই এক্সপিরিয়েন্সের ভিতরে কোন বিষয়গুলো আপনাদের কাছে একটু ডিফারেন্ট লাগছে, সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাইতে ভুলবেন না। আর যারা এইরকম ভিডিও পছন্দ করে থাকেন, তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেতে পারেন, কারণ তাহলে কিন্তু ভিডিও আরও বানানোর জন্য আমি উৎসাহ পাবো। তো যাই হোক, সবার সাথে দেখা হচ্ছে আগামী ব্লগে, আগামী ভিডিওতে ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।